বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম হাওয়ার্ড ফাস্টের উপন্যাস কনসেপ্ট ইন লিবার্টি, বাংলায় স্বপ্ন যুদ্ধ স্বাধীনতা। বইটির আজ তৃতীয় পর্ব। শীত। 1778 সালের জানুয়ারির মাঝামাঝি দারুণ খাদ্যাভাব দেখা দিল। 3 দিন পেটে কিছু পড়েনি, কোনো খাবার জোটেনি আমাদের। খাদ্য বলতে যা বোঝায় তেমন কিছুই খেতে পাইনি আমরা। বরফ জমে জমে পরিখার চাল পর্যন্ত উঁচু হয়েছে। 10-15 ফিট পুরু হয়েছে উপত্যকার মধ্যে। প্যারেড ড্রিল সব বন্ধ। কোনোরকম কুচকাওয়াজ হচ্ছে না 2 সপ্তাহ ধরে। এদিকে গুজব যে পল্টনের বেশিরভাগ লোক নাকি উধাও হয়ে গেছে। কি জানি, গুজব পরখ করবার কোনো উপায় নেই। ধীরে ধীরে শক্তি কমছে আর বৃদ্ধের মতো কোনো রকমে ঝিমিয়ে ক্লান্তভাবে চলছি আমরা। শান্তিদের জন্য বরফ কেটে পথ তৈরি করা হয়েছে। পাহারা দেবার কথা উঠলেই মেজাজ খারাপ হয়ে যায়, খিস্তি করি। তবু এই পাহারাদারির জন্যই এখনো পাগল হয়ে যায়নি। আজ আমরা বিছানায় শুয়ে আছি, গুটিসুটি মেরে আছি গরম হওয়ার জন্য। আগুনেরও তেমন তাত নেই, শুধু কেন্টনি বসে আছে আগুনের খুব কাছে। একটা কবিতা আর একটা ছবি খোদাই করছে বারুদ রাখার শিঙের ওপর। আগুনের শিখায় চিকচিক করছে তার মস্ত বড় শিকারের ছোরাখানা। কোনো মতে ছোড়া চালাচ্ছে হাতের থাবায় ধরে। কয়েক মাস ধরে প্রায়ই অবসর সময়ে তাকে কবিতাটা এবং প্রসারিত হাত দিয়ে শিঙের প্রান্ত জড়িয়ে ধরা একটি শিশু এই ছবিটা খোদাই করতে দেখা যায়। খোদাই করতে বসলেই সে সব কিছু ভুলে যায়। শুধু মনে থাকে গ্রীষ্মকালে সে এই কাজ হাতে নিয়েছে। কখনো সখনো চার্লিকে 2-একটা বানান জিজ্ঞাসা করে। লেখাপড়ার কাজে বা শব্দের বানান করতে তেমন ওস্তাদ নয় সে। এলি রসদখানায় গেছে, তার জন্য অপেক্ষা করছি আমরা। আগুনের শিখায় আস্তানার মাঝামাঝি পর্যন্ত আলোকিত। সবকটি বাঙ্ক অন্ধকারে ঢাকা। বেসকে পাশে নিয়ে স্বপ্নাবিষ্টের মতো শুয়ে আছি। চেঁচিয়ে উঠছি মাঝে মাঝে। বেস ধাক্কা দিয়ে বলছে, আলেন, আলেন, কি বলছো? জানি না কি বলেছি। স্বপ্নের খানিকটা মনে করবার চেষ্টা করি। ওকে বলি, আমার মায়ের নাম আন্না। আমাদের যদি সন্তান হয় তো তার নামও রাখবো আন্না। মেয়ে? বেশ জিজ্ঞাসা করা। প্রথমে ছেলে, তারপর মেয়ে। আবার ঘুমিয়ে পড়ি। একটু বাদেই ঘুম ভেঙে যায়। উদ্ভ্রান্তের মতো বেসের দেহ হাতড়াই। চিৎকার করে বলি, তবে রে বজ্জাত খান কি, আবার তোকে ভার্জিনিয়ানদের কাছে ফিরে যেতে হবে। আমার স্ত্রী হবার যোগ্য তুই নোস। হালেন, কি বলছো তুমি? আবার চোখ বুজি। মাথাটা এমন হালকা লাগে যে মনের খেই হারিয়ে ফেলি। চিন্তার কোনো যোগসূত্র থাকে না। মনে হয় সর্বত্রই আমি আছি। শান্তি হয়ে পাহারা দিচ্ছি বরফের মধ্যে, আবার সেই সঙ্গে শুয়ে আছি মোহকের গভীর উপত্যকার নিবিড় বনানীর মধ্যে। হাত দিয়ে বেশ আমায় আশ্বস্ত করবার চেষ্টা করে। ছেঁড়া জামাকাপড়ের ওপর দিয়ে খুঁজে বেড়ায় আমার অঙ্গ প্রত্যঙ্গ। আমার দাড়ির জট খুলে দেয়। একটু বাদেই আবার ঘুমিয়ে পড়ি। আচ্ছন্ন হয়ে গভীর ঘুমে স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি আমি যেন শিশু। সেদিন যেন কোনো এক গরম দিনের রোদে ঝলমল প্রভাত। পশ্চিম দিকে চলেছি আমরা। কতদূর থেকে আসছি স্বপ্নের শিশুটির তা খেয়াল নেই। পূর্বে অনেক দূর থেকে আসছি হয়তো বা কানেকটিকাট থেকে। 4টা গাড়ি, কাঠের তৈরি সেকেলে সরু ঘোড়ার গাড়ি, হিকড়ি কাঠের বাঁকানো গোছ দিয়ে তৈরি চালের খাঁচা, বাদামি ক্যানভাসে মোড়া। রাস্তা খারাপ, উঁচু নিচু এবড়ো থেবড়ো। গাড়িগুলো গড়াচ্ছে আর ঝাঁকানি খাচ্ছে। ভয় হয় যে কোনো সময় ভেঙে যেতে পারে। যে করেই হোক গাড়ি কখানা যেন আস্ত থাকে। অনেকক্ষণ আস্ত রয়েছে। আমি যেন প্রথম গাড়িটার পেছনে পা ঝুলিয়ে বসে আছি। তপ্ত রোদ পড়েছে মুখে। মিস্টার অ্যাপ্লাই হলেন দ্বিতীয় গাড়ির চালক। আমার দিকে চেয়ে মুচকি হাসছেন। কখনো সখনো লম্বা চাবুক তুলে ঘোড়া হাঁকাচ্ছেন। চেঁচিয়ে বলছেন, হলো তো আলেন। দুজনেই হেসে উঠি। চাবুকটা আমাদের মধ্যে মামুলি রসিকতার জিনিস।
ভগ্নস্বাস্থ্য বুড়ো মানুষ মিস্টার এপ্লাই। উঁচু সিটে বসবার সময় লম্বা বন্দুকটা সবসময় তার হাঁটুর ওপর থাকে। গাড়ি যেভাবেই তাল খাক না কেন, হাঁটু থেকে বন্দুক পড়বে না। মা চেঁচিয়ে ওঠেন, আলেন, গাড়ির মধ্যে এসে বসো লক্ষ্মীটি, না হলে মিস্টার এপ্লাইয়ের ঘোড়ার পায়ের তলায় পড়ে যেতে পারো। সপাং করে আবার চাবুকের বাড়ি পড়ে। আধো ঘুমে আমি স্বপ্নটা আঁকড়ে থাকতে চাই, চাই রোদের তাত। যখন বুঝতে পারি স্বপ্ন ভেঙে গেছে, তখনও চোখ বুজে থাকি। চোখে মুখে রোদের তাত অনুভব করবার চেষ্টা করি। ঘুম ভেঙে গেলে শিশুর মতো গভীর ভালোবাসা নিয়ে বেসের দিকে পাশ ফিরি। নারীর প্রতি পুরুষের ভালোবাসার চাইতে এ ভালোবাসার ধরন আলাদা। এ আমার বেঁচে থাকার প্রক্রিয়া, আমেজের উৎস। ক্ষীণবল মুমূর্ষু লোকের পক্ষে এটা তুচ্ছ অবলম্বন নয়। কোনো অনুযোগ করে না সে, আগেও কোনোদিন করেনি। জানি সেও মরতে চলেছে, তবু এও জানি আমি মরবার আগে সে মরবে না। যুদ্ধ বাঁধবার মুখে ভার্জিনিয়ার এক চাষির ছেলেকে বিয়ে করে বেস। মর্গানের রাইফেল বাহিনীর সঙ্গে কুইবেক অবধি বেস স্বামীর অনুসরণ করবার চেষ্টা করে। তারপর সে পেছনে পড়ে যায়, ফিরে আসে বোস্টনে এবং কিছুদিন বাদে শুনতে পায় তার স্বামী কুইবেক অবধি পৌঁছতে পারেনি। তখন সে মেরিল্যান্ডের এক গণফৌজের দলে ভিড়ে যায় এবং বাঁচার তাগিদে শিবির সঙ্গিনী হয়ে পড়ে। ব্যাপারটা না বুঝবার মতো কঠিন নয়। আস্তে আস্তে সে আমাকে নিজের কাহিনী শুনিয়েছে। কণ্ঠস্বর শুনে বিশ্বাস করেছি তার কথা। আমি কোনো কথাই তোমার কাছে লুকোইনি আলেন, তবে একদিন আমি ভালো মেয়ে ছিলাম। ভগবানের নামে হলফ করে বলতে পারি, সত্যি ভালো মেয়ে ছিলাম একদিন। জানো আলেন, আমার বয়স মাত্র ১৯ বছর। এর মধ্যেই কখন যেন পুরোদস্তুর বেশ্যা বনে গেছি। আমাকে ভালোবাসবার কোনো টানই মনে হয় তুমি বোধ করো না, তাই না এলেন? দুজনেরই চোখে জল আসে, দুর্বলতার অশ্রু। উভয়ে উভয়কে আঁকড়ে ধরি। প্রাণপণে আমার নোংরা দেহটা জড়িয়ে ধরে থাকে সে। যে ভাবে আমি কাঁদি, কোনো পুরুষ অমন করে কাঁদবে না। প্রতিবার কান্নার পরের ঘুম শান্তির প্রলেপ দিয়ে যায়। বহুবার কথা বলাই বারবার বলে সে। পুরনো দিনের কথা, ভবিষ্যতের কথা, এ সম্পর্কে দিবারাত্রি স্বপ্ন দেখি আমরা। অ্যাডওয়ার্ডের কথা মনে পড়ে। ৮ দিন আগে পল্টন ছেড়ে চলে গেছে সে, শুধু বলে গেছে মোহক যাচ্ছি। নিজের বন্দুকটা নিয়ে যখন সে চলে যায়, কেউ কোনো কথা বলেনি, কেউ ডেকে ফেরায়নি তাকে। পাকাপোক্ত জোয়ান সে, নিশ্চয়ই হেঁটে মেরে দেবে, এলি বলে। খ্যাপার মতো চটাচটি করে জেকব। জেকব ছাড়া আর কারো বিপ্লবে আস্থা নেই। আমরা সকলেই বিপ্লবকে ঘৃণা করি এখন। ফৌজদারদের ঘৃণা করি, আর ঘৃণা করি পরস্পরকে। কিন্তু জেকবের আস্থা এখনও অটুট। এ কথা ভুললে চলবে না যে মানুষ অনেক কিছুর অংশ হতে পারে, কিংবা গোটা একটা জিনিস হতে পারে। শুধু একটিমাত্র জিনিসে যারা বিশ্বাস করে, তারা মশালের মতো চিরকাল কিন্তু জ্বলে না। ভয় দুর্বলতা মুক্ত জেকবকে চিনতে এ কথাটা মনে রাখা দরকার। স্ববিরোধিতা আছে বলে ফৌজদারদের ঘৃণা করে সে। গভীর চিন্তাশীল লোক সে নয়। তার বিশ্বাস সহজাত। সে বিশ্বাস করে সাধারণ মানুষ এক, ফৌজদাররা জনতার লোক নয়। নিজেদের তারা আলাদা করে রাখে, তাই সে ঘৃণা করে তাদের। তবু সে সমস্ত অব্যবস্থা সইছে, কেননা বিপ্লবের নেতৃত্ব তাদের হাতে। তাহলেও কিছুতেই সে স্বীকার করে না যে নেতৃত্ব করলেও ফৌজদাররা এই বিপ্লবের অংশ। দুর্বলতাকে আরও বেশি ঘৃণা করে সে। মানুষের জীবনের কোনো মূল্যই নেই তার কাছে। বিপ্লবই সব কিছু। অ্যাডওয়ার্ড তার বন্ধু, বহু বছরের বন্ধুত্ব তাদের। তবু সে দুর্বল চিত্ত, বিপ্লবের চাইতে নিজের কথাই বেশি ভাবে। এই জন্যেই অ্যাডওয়ার্ডকে অনবরত গালমন্দ করছে। কিন্তু মনে হয় সে আর বেঁচে নাই। খ্যাপার মতো রাগারাগি করে জেকব। তারপর যখন হাঁপিয়ে পড়ে, আগুনের পাশে বসে ডুকরে কাঁপতে থাকে। ঘণ্টার পর ঘণ্টা শুকনো ফোপানি চলে। ভয় না পেলে আমিও অ্যাডওয়ার্ডের সঙ্গী হতাম, কিন্তু দূরত্বের কথা ভেবে ঘাবড়ে যাই আমি। ম্যাকলেনের লোকজন অ্যাডওয়ার্ডকে ধরে আনে। মাইলখানেকের বেশি যেতে পারেনি, বরফের ওপর তাকে দেখতে পায়। ক্যাপ্টেন মুলার আমাদের কাছে এসে জিজ্ঞেস করে,
দল ছেড়ে পালাচ্ছিল নাকি? ও তো মরে গেছে, তাই না? বিড়বিড় করে জেকব বলে। এখন আর ওর কথা ভেবে লাভ কি? ওর মনুষ্যত্ব খতম হয়ে গেছে। শিকার করতে গিয়েছিল, মিথ্যে করে বলে এলি। বরফের ওপর একলা যে লোকটা মারা গেছে তার জন্য এলি মিথ্যে কথা বলতে পারে। আমরা ওকে কবর দিতে যাই। কুকুরে শক্ত হয়ে আছে এডওয়ার্ড, কাঠের মতো শক্ত হয়ে গেছে ওর অঙ্গ প্রত্যঙ্গ। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল, এলি বলে। ভালোই হয়েছে, টের পাইনি। ঘুমের মধ্যে মারা যাওয়া ভালো। বেসকে জিজ্ঞাসা করি, বলো, কোথায় যাব আমরা? মরণের ভয় আমি করি নে আলেন, কিন্তু যদি তুমি আমাকে ছেড়ে যাও। আস্তানায় ফিরে আসে এলি। দরজা বন্ধ করে টলতে টলতে সে আগুনের কাছে যায়। এলির শক্তির পরিমাপ করা যায় না, এ তো দৈহিক শক্তি নয়। আগুনের পাশে বসে একদৃষ্টে চেয়ে থাকে। বিছানা ছেড়ে আমরা তাকে ঘিরে বসি। মরা মানুষের মতো পটরগত আমাদের চোখ, জামার তলায় হাড় দেখা যায়। এলি আমাদের দিকে তাকায়, কিন্তু কথা বলে না। জেকব বলে, খাবার এনেছো এলি? আমি তার ঘরে ঢুকলাম। এলি বলে, কি চমৎকার পাথুরে ঘরে থাকে সেনানীরা। ওসব ঘরে ঢুকলে বাইরে ঝড় বা ঠান্ডা টেরও পাওয়া যায় না। আমি অবস্থাটা কল্পনা করবার চেষ্টা করি। সেনানীদের আস্তানা মাইলখানেক দূরে। অতটা দূর যাওয়া আসার মেহনতের কথা উপলব্ধি করবার চেষ্টা করি। 3 দিন কিছু খায়নি এলি। এডওয়ার্ড বরফের ওপর মাইলখানেক হেঁটেছে, তাতেই মরা এডওয়ার্ডকে নিয়ে আসতে হয়েছে। আর এলি ফিরে এসে আগুনের কাছে বসেছে। জাহান্নামে যাক শালারা, আমি বলি। বললে, আজকে রাতেই একখানা রসদ বোঝাই ট্রেন আসবে। রেজিমেন্ট আর কোম্পানির নাম টুকে রেখেছে। জেকব কর্তাদের গালমন্দ করে, পায়চারি করতে করতে গলা ছেড়ে খিস্তি খেউর করে। শেষ অবধি তার খিস্তি খেউরে আস্তানা গম গম করতে থাকে। ঢের হয়েছে, ক্লার্ক খেকিয়ে ওঠে। এ পাপের শাস্তি, বুঝলে? তোমরা মানুষ নও। সবাই সাচ্চা মানুষ হলে এ দুর্ভোগে ভুগতে হতো না। এ পাপের শাস্তি, যেমন কর্ম তেমনি ফল। মেয়ে ছেলে নিয়ে বেহায়ের মতো বসবাস করে যাচ্ছ, কোনো লজ্জা ঘেন্না নেই। মাগি নিয়ে সবার সামনে খেলা করছো, কিন্তু তার জন্য কোনো সংকোচ বোধ করছো না। ভগবানকে সবসময় গালাগাল দিচ্ছ, তাই তার অভিশাপ নেমে এসেছে তোমাদের মাথায়। স্বাধীনতার আদর্শকে তোমরা দেবতার আসনে বসিয়েছ, কিন্তু সে আদর্শ আজ ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আলেন ছোকরা একটা খানকি মাগি কোলে করে শুয়ে আছে। তোমাদের সঙ্গে ভাগাভাগি করে কেন্টন ভোগ করছে তার মাগিটাকে। চার্লসের এমন স্বভাব যে ভগবানের মুখ ফেলে সে মাগিদের বুকের দিকে তাকিয়ে থাকে। নিজেদের মধ্যে হামেশা খুনাখুনি কেলেঙ্কারি লেগেই আছে। ভগবানকে ডাকছি, তিনি যেন তোমাদের এই পাপের শাস্তি দেন। ঊর্ধ্বে বাহু তুলে হাঁটু ভেঙে বসে পড়ে ক্লার্ক। তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। মরা মানুষের মতো বিবর্ণ হয়ে যায় পরক্ষণে। একটু বাদেই সে মেঝেতে নেতিয়ে পড়ে। এলি তাকে উঁচু করে ধরে তুলবার চেষ্টা করে, বলে, একটু ধরো না আলেন। ধরাধরি করে তাকে বিছানায় শুইয়ে দেয়া হয়। চোখ বুজে আছে ক্লার্ক, শ্বাস বইছে ঘন ঘন। জেকব তাকে ডেকে কথা শোনাবার চেষ্টা করে। সহসা শান্ত হয়ে পড়ে সে। ক্লার্ক, শুনছ? তোমার কথা আমরা মেনে চলব, বুঝলে? আমি বেসের কাছে ফিরে যাই। ফুপিয়ে কাঁদছে সে, ডুকরে কাঁদছে, কিন্তু দাপাদাপি করছে না। ধরা গলায় আমাকে বলে, আমি খারাপ মেয়ে নই অ্যালেন, কিন্তু ও আমাকে অভিসম্পাত দিল, ভগবানকে শাস্তি দিতে বলল। না না, কে বলেছে তুমি খারাপ মেয়ে? তুমি খারাপ মেয়ে নও, আমি বলি। আর আমার ঘুম হবে না অ্যালেন। যদি মরে যাই, তাহলেও শান্তিতে ঘুমোতে পারবো না। নিচু হয়ে আমি তাকে চুমু খাওয়ার চেষ্টা করি, কিন্তু সে আমার মুখ সরিয়ে দেয়। আমায় আর চুমু দিও না অ্যালেন। চার্লি গ্রিনের সঙ্গিনী খেকিয়ে ওঠে। আমাকে অভিশাপ দেবার কি অধিকার আছে ওর? ওকে বিটলে মিনসে, পাদ্রি না হাতি? চুপ করো নান্নি, চার্লি বলে। আমি বেসের হাত ধরি, হাতটা উল্টো চেপে ধরি নিজের ঠোঁটে। বলি, তুমি ঘুমো, চুপ করে ঘুমো। তারপর ক্লার্কের দিকে ফিরি। জেকব তার বাঙ্কে শুয়ে পড়েছে। কখনো হাড় নেতিয়ে আছে বিছানায়,
এলি ভ্যান্ডিয়ারের বিছানার পাশে দাঁড়ানো। ইহুদিটি তার পেছনে। তার জরাজীর্ণ কুঁজো চেহারাও আমাদের মতোই নোংরা এবং অস্থিসার। তবু সে যেন আলাদা। এলি বলে, ওর জন্য আমার শঙ্কা হচ্ছে আলেন। একজন ডাক্তার হলে ভালো হয়। ক্লার্কের দিকে তাকাই। বিছানায় নেতিয়ে পড়ে আছে। শ্বাসপ্রশ্বাসে ঘর ঘর শব্দ হচ্ছে। প্রচুর ঘামও হচ্ছে। চোখ দুটো বিস্ফারিত। পেনসিলভানিয়ার আস্তানায় কোনো ডাক্তার নেই। হাসপাতাল থেকে এখন কোনো শালা আসবে না। তাহলে চলো সেইখানে নিয়ে যাই, এলি বলে। আমি মাথা ঝাঁকাই। আমি পারবো না এলি। শরীরে একটুও বল পাচ্ছি না। আস্তানার চারদিকে তাকায় এলি। দেখি তার উস্কো খুস্কো দাড়িওয়ালা মুখ আস্তে আস্তে ঘুরছে। জেকবকে দিয়ে কোনো কাজ হবে না। চার্লি গ্রিন অসুস্থ। নড়বার শক্তি নেই। হেনরি লেনের পায়ে মস্ত বড় দগদগে ঘা। কেন্টন এমনভাবে আগুনের পাশে ঝিম ধরে বসে আছে যে ভ্যান্ডিয়ারের চেঁচামেচি যেন তার কানেই যায়নি। এই, তুমি যাবে? নিশ্চয়ই যাব, আমি বলি। যেখানে যা পাওয়া যায় তাই আমরা গায়ে জড়িয়ে নিই। চার্লির সঙ্গিনী একটা কম্বল আর একটা সায়া দেয়। অর্ধনগ্ন অবস্থায় চার্লির গা ঘেঁষে শুয়ে থাকে সে। আমাকে কাছে ডেকে নেয় মেয়েটি। বলে, যদি জ্ঞান ফিরে আসে তো ওকে সাপটা তুলে নিতে বলো। দূর, সাপটাপ কিছু নয়, ছাড়া ছাড়া ভাবে বলে এলি। তিনজনে ধরাধরি করে ক্লার্ককে বয়ে নিয়ে চলি। এলি, আমি আর ইহুদিটি। হাড়ের ওপর চামড়া ছাড়া কিছুই নেই তার শরীরে। ওজন বড়জোর 90 কি 100 পাউন্ড হতে পারে। তবু এটুকু বোঝাও আমাদের পক্ষে এখন দুর্বহ। কিছুতেই ধরে রাখতে পারছি না। বাইরে বেরিয়ে আমরা তুষারপাতের মধ্য দিয়ে চলবার চেষ্টা করি। বৃষ্টিও পড়ছে তুষারের সঙ্গে। এ যেন জলার মধ্য দিয়ে চলা। প্রতি পদে পা আটকে যাচ্ছে জলকাদায়। কিছুক্ষণ পরপরই দম নিয়ে নতুন করে হাঁটবার বল সঞ্চয় করতে হচ্ছে। রসদখানায় যেতে আসতে এই পথেই তো 2 মাইল হাঁটতে হয়েছে এলিকে। তবু ফিরতে হয়েছে শূন্য হাতে। আবার সে চলেছে আমাদের সঙ্গে। এমন কি আছে এলির মধ্যে? মাঝে মাঝে তার দিকে চেয়ে আমি বুঝবার চেষ্টা করি, কোত্থেকে সে এত শক্তি পায়। আমরা সবাই শীর্ণ, কিন্তু এলি শীর্ণতর। আমাদের পায়ের অবস্থা খারাপ বটে, কিন্তু এলির পা তো পচা মাংসের পিণ্ড। তবু এলি হাঁটবার সময় ব্যথা পাচ্ছে বলে তো মনে হয় না। কারো কোনো কাজ করবার দরকার পড়লে তো এলি করে দিচ্ছে। যখন শক্তিশালী লোকের দরকার, এলি কোত্থেকে যেন শক্তি সংগ্রহ করে। জেকব এলির মতো নয়। জেকব আগুনের শিখা, কিন্তু এলি আত্মিক শক্তির আধার। জেকবের বুকে ঘৃণার বন্যি জ্বালা, আর এলি প্রেমময়। মাঝে মাঝে আমার মনে হয়, যখন সবকিছু চুকে যাবে তখনও বেঁচে থাকবে এলি। জেকব বিপ্লবের আগুনে নিঃশেষে পুড়ে যাবে, কিন্তু এলি বেঁচে থাকবে তখনও। হাসপাতাল 1.25 মাইলের পথ। পাহাড় বেয়ে উপত্যকার মধ্য দিয়ে যেতে হবে। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি আমরা। হু হু করে বাতাসে ঝাপটা এসে লাগছে। এ মুলুকে হাওয়া বইলেই এখানে লাগবে। পেছন ফিরে আমি পরীক্ষার আশ্রয়গুলোর দিকে তাকাই। সবকটা যেন বরফের ঢিবি। জীবনের সাড়া নেই কোনোখানে। চিমনির মুখে ধোঁয়া পর্যন্ত নেই। মনে মনে ভাবি, ব্রিটিশরা এখন যদি ফিলাডেলফিয়া থেকে মার্চ করে আমাদের আক্রমণ করে তো কি হবে? অনায়াসে পরীক্ষায় ঢুকে যেতে পারবে। কেউ বাধা দেবে না, প্রতিরোধও করবে না। এক মগ গরম ঝোলের বিনিময়ে এই অর্ধনগ্ন ভিখারিগুলো অনায়াসে তাদের মান ইজ্জত বিকিয়ে দেবে। একটা গুলির আওয়াজও হবে না। ভালো খেতে দেবে আমাদের। তারপর যার যার বাড়ি ফিরে যাব। বরফের সাদা ঢালের দিকে চেয়ে থাকি। সবটা ঠাহর করে উঠতে পারি না। কেন তাহলে আসছে না ব্রিটিশ? কেন চুকিয়ে দিচ্ছে না সবকিছু ঝামেলা? আস্তে আস্তে হেঁটে চলেছি। বেলা পড়ে গেছে। অন্ধকার হয়ে আসছে ইতিমধ্যে। আমি মাথা হেঁট করে চলেছি, কিন্তু এলি আমাদের পথ দেখিয়ে দিচ্ছে। যখনই তার দিকে তাকাই, দেখি মাথা উঁচু করে পথ খুঁজছে। ইহুদিটির ফ্যাকাশে সাদা চেহারা কুহেলিকাময়। হঠাৎ আমার কেমন মনে হয় যেন ঘোর অন্ধকারে পথে চলেছি। পুঞ্জ পুঞ্জ সাদা বরফ ঘেরা অন্ধকার পথ। মাথাটা কেমন হালকা লাগে। নিজের পা বা ভ্যান্ডিয়ারের ওজন কিছুই অনুভব করতে পারি না। দম নেবার জন্য আবার কিছুক্ষণ থামা হয়। রাস্তার ওপারে জয় পাহাড়ের ঢালুতে একটি শান্তি নজরে পড়ে। অর্ধচন্দ্রাকার এক ছাউনির তলায় দাঁড়িয়ে আছে। পাশেই একটা কামানের মুখ দেখা যাচ্ছে।
পুত্তলিকার মতো দাঁড়িয়ে আছে শান্তিটি। এই পথটা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে, এলি বলে। আঁকাবাঁকা পথ ধরে হাসপাতালের দিকে এগোতে থাকি আমরা। টানা লম্বা একটা কাঠের ঘরে হাসপাতাল। দরজার পাশে দাঁড়ানো শান্তিটি আমাদের দিকে ফিরেও তাকায়নি। মনে হয় এমন দৃশ্য দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এলি দরজায় ধাক্কা মারে। এক অফিসার দরজা খুলে দেয়। দাড়িগোঁফ কামানো লম্বা লোকটি, তার কাঁধে পদমর্যাদার প্রতীক চিহ্ন। আমি তাকে চিনি না। কে তোমরা? সে জানতে চায়। আমরা পেনসিলভানিয়ার ব্রিগেডের লোক, সঙ্গে রোগী আছে। তোমাদের দলে তো ডাক্তার আছে নাকি নেই? ডাক্তার না কোচও আছে। নেই যে তামশাই ভালো করেই জানেন। আমি খেকিয়ে উঠি। কথা বলবার সময় একটু ভদ্রভাবে বলবে খোকা, না হলে চাপকে শিখিয়ে দেয়া হবে। গোল্লায় যাও, আমি বলি। দিব্যি করে বলছি, গোল্লায় যাও। অপরাধ নেবেন না স্যার, এলি অনুনয় করে বলে। আধা উপবাসী আমরা, হাঁটবার শক্তি নেই। বেশ বুঝতে পারি যে আমাদের সঙ্গে কিরকম ব্যবহার এখন করা উচিত মনে মনে তা আজ করছে অফিসারটি। যে আধা মানুষদের তারা পরিচালনা করছে ইদানিং, অফিসার মহলে তাদের সম্পর্কে খানিকটা বিস্ময় সৃষ্টি হয়েছে। কুচকাওয়াজ বন্ধ। লেফটেন্যান্ট আর ক্যাপ্টেনরা মাঝে সাঝে দেখাশোনা করে যাচ্ছে। এদের পরিদর্শনের মধ্যেও অনেক দিনের ফাঁক থাকে। পাহাড়ের ওপর একটি শান্তি বন্দুকে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তার গায়ে সঙ্গীদের দেয়া জামাকাপড় জড়ানো। যে যতটা দিতে পারে তাই দিয়ে দিয়েছে। জানোয়ারের মতো আমাদের গর্ত থেকে বেরুতে দেখে তাদের মনে হরেক রকম আজগুবি চিন্তার উদয় হয়। বাইরের প্রচণ্ডতম শীতের শঙ্কাতেই এই অর্ধ মানুষগুলো এখনো একসাথে আছে। এই ভয়ের সঙ্গে জুটছে দুর্বলতা। দুর্বলতার দরুন তারা বহু দূরের বাড়ির পথে পা বাড়াতে সাহস পায় না। তবু এদের হাতে বন্দুক আছে। অফিসারদের দিকে বন্দুক ঘুরিয়ে একসাথে যদি এরা বেরিয়ে পড়ে তো সব চুকে বুকে যাবে। আমাদের নিরীক্ষণ করে অফিসারটি দেখে যে আমরা নিরস্ত্র। বলে, হাসপাতাল এখন ভর্তি, কোনো বেড নেই। ভার্নামের হাসপাতালে চেষ্টা করে দেখো। ভার্নামের হাসপাতাল এখান থেকে কমসে কম মাইলখানেক দূরে। এলি কোনো কথা বলে না। শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার পাতলা ঠোঁটের ফাঁক দিয়ে সামান্য সামান্য ধোঁয়া বেরোচ্ছে। ওলন্দাজ ভাষায় আমস্টারডামের ঢঙ্গে ইহুদিটি বলে, সাথীকে মরবার মতো একটু জায়গা দিন। শত্রুদেরও তো এ জায়গা দিয়েছি আমরা। ওর মুখে সামান্য কিছু গরম খাবার ঢেলে দিন। ফৌজদারটি ওলন্দাজ ভাষা জানে না। ইহুদিটির অদ্ভুত উচ্চারণভঙ্গিতে তা আরও দুর্বোধ্য হয়ে ওঠে। ইংরেজিতে বলো, খেকিয়ে ওঠে অফিসার। পল্টনে তোমাদের জাতের লোক অনেক আছে। আর 1 মাইল হাঁটবার শক্তি আমাদের নেই। অতদূর যেতে পারবো না আমরা। আমি অনুনয় করে বলি। অনুনয় করবার জন্য ঘৃণা হয় নিজের ওপর। শীতে জবুথুবু হয়ে শান্তি দুটি চেয়ে আছে। তাদের দাড়িতে শ্বাস প্রশ্বাসের জমাট ফেনা। মনে হয় নড়বার ক্ষমতা নেই। অবাক হয়ে ভাবি, এক এক করে ক্লার্কের মতো এইখানে এমনিভাবে আসতে আমাদের আর কতদিন বাকি। গোঙ্গাচ্ছে ক্লার্ক। কথাও বলছে, কিন্তু প্রলাপ। এখন আর 1 মাইল হাঁটতে পারবো না, আমি বলি। অতটা দূরে যেতে পারবো না। আপনাদের মেঝে একটু খালি জায়গা করে দিন, এলি বলে। মেঝে 6 ফিট জায়গা দিলেই হবে। লোকটাকে আর কিছুক্ষণ এখানে রাখলে শীতে জমে যাবে। ফাঁসির মঞ্চেও 6 ফিটের বেশি জায়গা তোমাদের লাগবে না। এ শালা নিশ্চয়ই নিউইয়র্ক শহরের লোক, কিংবা ইংরেজের সন্তান। নাকি সুরে কথা বলার ঢঙেই বোঝা যায়। আমরা ভেতরে যাচ্ছি, এলি বলে। তার সঙ্গে চোখাচোখি হয় আমার। ভয়ে আটকে উঠি। আমি জানি একবার যদি এলি চটে যায় তো সে নিজেও বাঁচবে না। আর যে তার পথে বাধা হয়ে দাঁড়াবে তারও নিস্তার নেই। আমি চেঁচিয়ে বলি, শোরটা গোল্লায় যাক এলি, চলো আমরা অন্য হাসপাতালে যাই। ভ্যান্ডিয়ারকে নিয়ে এগিয়ে যায় এলি। আমরাও যাই ওর সঙ্গে সঙ্গে। আমি তাদের থামাবার চেষ্টা করি। অফিসারটির কোমরে তরোয়াল, মুঠোয় হাত দেয় সে। বেটে একটা লোক তখন পেছন থেকে অফিসারকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বেটে লোকটার কোমরে রক্ত ছিটানো লম্বা একটা ছাই রঙের অ্যাপ্রন জড়ানো। চোখে চশমা, দাড়িগোঁফ কামানো, লম্বা সরু নাক এবং টুকটুকে লাল পুরু ঠোঁট। তার পাতলা চুল মাথার পেছনে জড়ো হয়েছে। কি হচ্ছে মার্গট? ধমকে ওঠে লোকটি। রোগী রয়েছে এদের সাথে, দেখছো না? হাসপাতালে জায়গা নেই।
আমার হাসপাতালের ব্যাপারে নাক গলাতে এসো না, ওকে ভেতরে নিয়ে এসো। অফিসারটি তখন বেটে লোকটির দিকে কটমটো করে তাকায়। ডাক্তার তার শাসানির পরোয়া না করে পেছন ফিরে হাসপাতালের মধ্যে ঢুকে যায়। আমরা তখন ভ্যান্ডিয়ারকে নিয়ে ভেতরে যাই। কাঠের বেড়া দেয়া ঘরটা বড়জোর 20 হাত লম্বা, তাহলেও শখানেক লোক আছে এর মধ্যে। লম্বালম্বি একটানা বিছানায় শুয়ে আছে। কেউ কেউ ঘুমোচ্ছে, কিন্তু বেশিরভাগ রোগী কাতরাচ্ছে। জায়গাটা ভারী ঠান্ডা। বিরামহীন কাতরানি কানে আসে। একটু বাদে ওতে আর কিছু এসে যাবে না। আমাদের এখানে বড্ড গাদাগাদি, ডাক্তার বলে। রোগী আসছে আর যাচ্ছে, প্রায় সমান সমান। জননী বসুন্ধরার চাইতে আমাদের এ জায়গা মোটেই বেশি গরম নয়। পেছন দিকে বেড়া দিয়ে ঘেরা একটা ছোট্ট জায়গায় সে আমাদের নিয়ে যায় এবং হাতের ইশারায় ভ্যান্ডিয়ারকে বিছানায় শুইয়ে দিতে বলে। তাকে শুইয়ে দিয়ে আমরা তার গায়ের ঢাকা খুলে ফেলি। ছোট্ট একটা লোহার উনুন যা আছে ঘরে, ভিড় করে তার কাছে দাঁড়াই। উফ, কি নোংরা রে বাবা! কি করে যে তোমাদের একজনও বেঁচে আছে ভেবে আমি অবাক হয়ে যাই। নোংরা নোংরা, তোমরা দাড়ি কামাও না কেন বলো তো? সে যাক, একে একবার দেখা যাক। বলো তো কি হয়েছে এর? কঠোর মর্মান্তিক ভাষায় আস্তে আস্তে এলি তাকে সব কথা খুলে বলে। জানি হে জানি। এলির কথা শেষ হওয়ার আগেই মাথা নেড়ে বলে ডাক্তার, জানি এমনি অবস্থায় মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এ রোগ সারাবার ওষুধ তো আমার জানা নেই। কি আশা করো তোমরা? একজনও সুস্থ মস্তিষ্কের লোক যে এখানে আছে, এতেই তো আমি অবাক হয়ে যাই। যদি কেউ থাকে তো আমি তাদের একজন, কিন্তু আমিও আর বেশি দিন থাকতে পারবো না। কি করতে পারি আমি? এর মধ্যে জ্ঞান ফিরিয়ে আনতে? আমি কি ভগবান? ইহুদিটি মোলায়েমভাবে বলে, সত্যিই আপনি দেবতা। জানেন, সবাই দেবতা ছিলাম আমরা। এই আস্থা রাখতে হবে যে আমাদের অন্তরে ভগবান রয়েছেন। আগেও উপোস করেছি। সাইবেরিয়ায় হেঁটে যাবার পথে 2000 লোককে মরতে দেখেছি। মানুষের দেবত্বের ওপর নিশ্চয়ই আস্থা রাখতে হবে, তাইলেই মৃত্যুভয় জয় করা যায়। দেবতা ছেড়ে যাবেন, মৃত্যু সম্পর্কে এইটিই সবচাইতে বড় ভয়। ডাক্তার চশমা খুলে ফেলে। অ্যাপ্রনে চশমা মুছে ওলন্দাজ ভাষায় জিজ্ঞেস করে, কে তুমি? ও পোল্যান্ডের একজন স্লেচ্ছ ইহুদি। আমি বলি, তুমি কি স্পিনোজার দর্শন পড়ো? স্পেনের ইহুদি দার্শনিক স্পিনোজা। তার মৃত্যু হয় 1677 সালে। এক অভিন্ন অন্তত অদ্বৈত সত্তায় বিশ্বাসী। ব্যক্তিসত্তা, বস্তু ও তার মন তার মতে একই মূল সত্তার পরিবর্তনশীল বিভিন্ন প্রকাশ মাত্র। তুমি কি স্পিনোজার দর্শন পড়ো? জিজ্ঞাসা করে ডাক্তার। আপনি কি এইভাবে ওকে মরতে দেবেন? ক্লার্ককে দেখিয়ে সে বলে, ঠিক আছে, গামলাটা এদিকে দাও। এলি এগিয়ে ধরে। ডাক্তার ক্লার্কের হাত খুলে ফেলে। আস্তে আস্তে শীষ দিতে থাকে, শিরা পরীক্ষা করে। এক টুকরো ন্যাকড়া দিয়ে সে হাতটা মুছে ধুয়ে যতটা সম্ভব পরিষ্কার করে দেয়। গজগজ করে বলে, চান করাবার জো আছে? বরফের মতো ঠান্ডাই নরককুণ্ডে হাসপাতাল বানিয়েছে। আমিও তোমাদের মতো নোংরা। মলাটটা চোস্ত হলে কি হয়? ভেতরে তোমাদের মতোই নোংরা। ভ্যান্ডিয়ারের হাত থেকে খুদে একটা জিনিস খুঁটে আনে ডাক্তার। দেখছো, উকুন। তোমরা সবাই উকুনের ডিপো। আমি কি করব? ছুরি হাতে নিয়ে ভ্যান্ডিয়ারের হাতের একটা শিরা কেটে দেয় সে। তারপর হাতটা মেলে ধরে। ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে গামলার মধ্যে। কালচে লাল রং। যেরকম আস্তে আস্তে রক্ত আসছে তা দেখে মনে হয় ক্লার্কের শরীরে বেশি রক্তও নেই। এলিকে জিজ্ঞাসা করে ডাক্তার, কদিন আগে খেয়েছে? 3 দিন খাওয়া জোটেনি, কারো না। আবার শীষ দেয় ডাক্তার। বড্ড দুর্বল, এভাবে রক্ত পড়তে থাকলে মারা যাবে। এলি বলে, আর কি করতে পারি? আমি ভগবান নই, তা তোমাদের ওই ইহুদি যাই বলুক না কেন। জ্ঞান ফিরে না আসা অবধি ওইভাবে রক্ত ঝরাতে হবে। ও বাঁচবে না কিছুতেই। ক্লার্কের হাত থেকে ওইভাবে রক্ত পড়তে দেখে অবাক আগ্রহে আমরা তার বিছানার চারপাশে ভিড় করে দাঁড়াই। ক্লার্ক কথা বলতে শুরু করে। এলির খোঁজ করে। ওস্তাদ হাতে চটপট রক্তের প্রবাহ বন্ধ করে দেয় ডাক্তার। আঙুল দিয়ে টিপে শিরাটি জোড়া দিয়ে চটপট পট্টি বেঁধে দেয়। এই তো আমি রয়েছি ক্লার্ক, এলি বলে। জেকব কোথায়? তোমার কথায় তার মন ভেঙে গেছে। আসবার শক্তি ছিল না,
আমরাই তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি, ক্লার্ক। কে কে এসেছে? আমি, আলেন আর ইহুদিটি। পাপের বোঝা। আলেনের মাথায় পাপের বিরাট বোঝা। ও যাতে ওই মাগিটাকে ছেড়ে দেয় তার জন্য অনুরোধ করবে এলি। এলি জবাব দেয় না। বলো, অনুরোধ করবে তো? ক্লার্ক চেঁচিয়ে ওঠে। আমি তো মরতে চলেছি। এলি রাজি হয়। আমি বলি, ক্লার্ক, তুমি আমায় অভিসম্পাত দিচ্ছ, কিন্তু আমি ওকে ভালোবাসি। আমাকে কথা দাও আলেন। মাথা নেড়ে আমি সম্মতি জানাই। এলি মুখ ফিরিয়ে নেয়। ক্লার্ক চোখ বোঝে। ওকে ঘুমোতে দাও, ডাক্তার বলে। আমার সঙ্গে এসো। পেছনের দিকে একটা ঘরে নিয়ে যায় আমাদের। একখানা টেবিল, একটা বিছানা এবং একটা অগ্নিকুণ্ড আছে সে ঘরে। আগুনের কয়লা নিভু নিভু হয়ে এসেছে। টেবিলের ওপর একটা কাঠের পিরিচ রেখে সে কয়েক টুকরো ঠান্ডা মাংস ভরা একটা পাত্র বার করে। খুব বেশি নেই, বুঝলে? মাংস দেখে আমি লোহার্ত হয়ে পড়ি। এলি নড়ে না। ইহুদিটির মুখে ম্লান হাসি। এ দিয়ে তো আর গোটা পল্টনকে খাওয়ানো যাবে না, এলি বলে। মহৎ হবার চেষ্টা করো না, ডাক্তার বলে ওঠে। তোমার পেট ভরবে তো? তারপর ইহুদিটির হাসি দেখে বলে, গোল্লায় যাও, নোংরা ভিখিরি যত। হাসিতে লটকাবার জন্যই ইংরেজরা তোমাদের মতো নোংরা লোকের গায়ে হাত দেবে কিনা সন্দেহ। আমরা চুপ করে থাকি। খানিকটা রাম খাও, ডাক্তার বলে। 3টি ছোট কাপে রাম ঢেলে বলে, এইটুকু না খেলে আর প্রাণ নিয়ে আস্তানায় ফিরতে হবে না। রামে 3জনেরই শরীর চাঙ্গা হয়, নেশাও হয় খানিকটা। পেটের মধ্যে রামের ঝাঁঝ এবং বাইরে অগ্নিকুণ্ডের উত্তাপে বেশ আরাম লাগে। ডাক্তার চেয়ারে বসে আছে। অদ্ভুত জন্তুর নমুনা হিসাবে পরীক্ষণ করছে আমাদের। তারপর ইহুদিটিকে লক্ষ্য করে ওলন্দাজ ভাষায় বলে, এখানে তোমরা আর আমরাই সভ্য। কুসংস্কার, অজ্ঞতা আর নোংরামি ভরা এই অসভ্যের দেশে একমাত্র তোমরা আর আমরাই সভ্য। মাত্র একটা জিনিস এরা বোঝে, পরস্পরকে ঠকাবার আর খুনোখুনি করবার স্বাধীনতা চায়। ইংরেজদের অধীনতা থেকে মুক্তি চায়, মানে ঠকানো, জোচ্চুরি আর ঘৃণা করবার অবাধ অধিকার চায়। দেশটাকে অজ্ঞতা আর দুঃখ কষ্টের মধ্যে ডুবিয়ে দেবার অবাধ সুযোগ চায়। বোকা বলে আমি এদের সঙ্গে জুটেছি, কিন্তু তুমি এসেছো কেন? ইহুদিটি ঘাড় ঝাঁকানি দেয়। নিজের জাত ভাইদের জন্য একটা স্থায়ী বাসভূমির স্বপ্ন নিয়ে এসেছো, কেমন তো? সমস্ত মানুষের জন্য নতুন দেশ পত্তন করতে এসেছি। তা দেশটাও তো মস্ত হতে পারে, কিন্তু কি জানো, ইউরোপের কথাই বলো কি এখানকার বলো, মানুষ সর্বত্রই একরকম। যদি এরা যেতে, অবশ্যই তার কোনো আশাই নেই, তবু এরা যদি যেতে তো তোমাদের তাড়িয়ে দেবে। তোমরা ইহুদি, ম্লেচ্ছ। না না, তা দেবে না, ইহুদিটি মোলায়েমভাবে বলে। বলতে গেলে গোটা দুনিয়া পাড়ি দিয়ে এসেছি আমরা। বিতাড়িত হয়ে, তাই তো? না না, আমরা এখানে এসেছি সমস্ত মানুষের জন্য দেশ গড়বার স্বপ্ন নিয়ে। এ হবে নতুন পৃথিবী। পুরনো জগতের দিন ফুরিয়েছে। আরও কিছু সময়, হয়তো আরও 200-300 বার লাগবে, কিন্তু এর মধ্যে নতুন জগতের মানুষ তৈরি হবে। এই তো সবে শুরু। পল্টন কিছুই না, শুধু একটা স্বপ্ন বই নয়, বুঝলেন? পল্টন চলে যায়, কিন্তু স্বপ্ন মরে না। ফিলাডেলফিয়ার একটা লোকের বাড়িতে ছিলাম, সেই হচ্ছে এই বিপ্লবের স্রষ্টা। তার নাম হেম সলোমন। সেও আসছে পোল্যান্ড থেকে। পোল্যান্ড আমাদের কাছে স্কুলের মতো। পোল্যান্ড লড়াই করে যাবে, কিন্তু স্বাধীন হবে না। ওটা স্কুল। মানুষের মধ্যে দেবত্ব প্রতিষ্ঠার স্বপ্ন সফল করতে হয় তো ওই দেশই তার উপযুক্ত স্থান। আর চোখে আমাদের দিকে তাকায় ডাক্তার। এ বড় সুবিধের দেবতা নয়। এসো এ নিয়ে আলোচনা করা যাক। শুধু খেয়ে পড়ে যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি খাওয়া পড়া বাদ দিয়েও বাঁচা সম্ভব না। খাবার নেই, এই শীত আমি কাটাতে পারবো না। যদি তোমাদের স্বপ্নের দেশ গড়তে পারো তো সন্তান সন্ততিদের এই অবিশ্বাসী বিজ্ঞানীর কথা বলো। বলো, সে বলতো এইসব আজে বাজে কথা।
আবার আমরা ক্লার্কের কাছে ফিরে আসি। তখনও ঘুমোচ্ছে সে। দাড়ির ফাঁকে যতটুকু মুখ দেখা যায় তা বরফের মতো সাদা। বেঁচে উঠবে কি? এলি জিজ্ঞাসা করে। কি করে বলবো বলো, ডাক্তার বলে ওঠে। তাছাড়া কি এসে যায় তাতে? তোমাদের কারো চাইতে বেশি দূরে যাবে না। তখন আমরা ক্লার্কের গায়ে জড়ানো কোট দুটো এবং সায়াটা তুলে নিই। একটা কোট এলিকে আর একটা ইহুদিটিকে দিয়ে দেই। সায়াটা আমি গলায় মাথায় জড়িয়ে নিই। তারপর তিনজনেই বেরিয়ে পড়ি। মুখে প্রচণ্ড ঠান্ডা লাগে, ছুরিতে কেটে যাচ্ছে বলে মনে হয়। মামুলি কৌতূহল বশে আমি জামার আস্তিনে থুথু ফেলি। আর দুজন লক্ষ্য করে আমাকে, অবাক হয়ে লক্ষ্য করে। এক গুনতে না গুনতেই থুথুর ছোট ছোট গোলা ছিটেগুলো তুষারকণার সঙ্গে মিশে যায়। বাপ্পা, ফিসফিস করে বলে এলি। এত ঠান্ডা জীবনে দেখিনি। এলি কানাডায় গেছে। শীতকালে আমিও হাডসন নদীর উজানে পাহাড়িয়া অঞ্চলে বাস করেছি। তীব্র ঠান্ডা পড়তে দেখেছি, কিন্তু এমন শীত কোনো কালেই দেখিনি। এলিও দেখেনি এমন দুরন্ত শীত। সর্বপ্রকার আশ্রয়হীন এই গ্রহের বুকে প্রচণ্ড হিমধারা নামছে। এ ঠান্ডা যেন জীবন্ত আর হিংসুটে, মানুষের দেহ মন ভেঙে চুরমার করে দিচ্ছে। গোটা আমেরিকার অধিবাসীদের জীবনে শীতের এমন দুরন্ত প্রকোপ কেউ কোনো দিন দেখেনি। কারো মনে পড়ে না এমন প্রচণ্ড শীতের কথা। শুকনো বালির মতো তুষারপাতের মধ্য দিয়ে পথ করে সন্তর্পণে চলেছি আমরা। এক পা এগোই আর সেইখানেই অপর পা রেখে আমরা পা বাড়াই। রাত হয়ে গেছে, কিন্তু আকাশে চাঁদ নেই। নক্ষত্রগুলো মানিকের মতো মিটিমিটি জ্বলছে। সাদা থানের মতো বরফ জমে আছে। কোথাও কোনো পাহারাদার শান্তি নেই। আমরা ছাড়া বাইরে কোনো প্রাণী নেই। পেনসিলভানিয়ানদের আস্তানায় ফিরে যেতে একটা ছোটখাটো পাহাড়ে চড়তে হবে, 100-2 ফিট উঁচু। কিন্তু এই পাহাড়ে চড়া না চড়ার সঙ্গে জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত। ঢালু পাহাড়ের গা যেন নরকের পথ। এক পা এগোই আর হোঁচট খাই, আবার 2 পা পিছিয়ে টাল সামলে নিতে হয়। পা পিছলে বরফের ওপর গড়াগড়ি খেতে হচ্ছে। জামা কাপড়ের প্রতিটি ভাঁজ আর ফুটোর মধ্যে বরফের কুচি ঢুকছে। থুথু করে মুখ থেকে বরফের গুঁড়ো ফেলে দিচ্ছি, আর ঠান্ডায় জমে ঠোঁট দুখানা অসাড় হয়ে যাচ্ছে। একটু বাদে আবার উঠে দাঁড়াই এবং এগিয়ে চলি। আর ভাবতে পারি না। মনটা কেমন যেন বিকল হয়ে যায়। দেহটা তবু চলে। দেহটা যেন আমি ছাড়া আলাদা একটা যন্ত্র। জীবনের বাতি যতদিন নিভে না যাবে ততদিন চলতে থাকবে। একবার পেছন ফিরে তাকাই। ইহুদিটি বরফের ওপর শুয়ে আছে, নড়ছে না। এলি আমাকে ডাক দেয়, কিন্তু বাতাসের ঝাপটায় তার কথা শুনতে পাই না। আমি ওদের চাইতে ওপরে দাঁড়িয়ে। এলি ইহুদিটির কাছে ফিরে যায়। আচমকা আমার সম্বিত ফিরে আসে। মনে মনে ভাবি, 10 পা নিচে নামা মানে আবার 10 পা ওঠা। বারবার মনে হয় কথাটা। অনেক কথাই তখন মনে ভিড় করে। আমি কাঁদতে শুরু করি, কিন্তু অশ্রুকণাও চোখের পাতায় জমে যায়। এলির কাছে ফিরে আসি। ইহুদিটি বলে, আমাকে ছেড়ে যাও। আমাকে খুঁজে বার করতে ওদের খুব একটা দেরি হবে না। আমরা তাকে দাঁড় করাই এবং তিনজনে একসঙ্গে চলতে থাকি। সীমাহীন রাত্রির অসীম পথে তিনজনেই একসাথে হেঁটে চলি। আমি নিজের সময় আর গতির সমস্ত বোধশক্তি হারিয়ে ফেলি। পথ দেখিয়ে চলার মতো যে কোনো একজন লোকের একান্ত প্রয়োজন। অবশেষে আস্তানায় ফিরে আসি। তিনজনেই ধপ করে বসে পড়ি মেঝেতে। সংজ্ঞাহীন হয়ে পড়ে ইহুদিটি, চোখ টান করে। বিভীষিকাময় দৃষ্টিতে এলি চেয়ে থাকে আগুনের দিকে। আমি কাঁপতে শুরু করি। বেশ আমার হাত ঘষে দেয়, আমাকে চুমু খায় এবং নানাভাবে আমার শীত তাড়াবার চেষ্টা করে। টেনে আমাকে আগুনের কাছে নিয়ে যায় সে। দুরাগত কথার মতো শুনতে পাই ক্লার্কের কথা জেকবকে বলছে এলি। তারপর বিছানায় শুয়ে পড়ি। বেশ আমাকে গরম করবার চেষ্টা করে চলে। বেশ জানি তারও সামান্যই শক্তি আছে, তবু তার আপ্রাণ চেষ্টা দেখে অবাক লাগে। থরথর করে কাঁপছি। অস্ফুট একটা শব্দ হচ্ছে ঠোঁটে। ঠোঁট কেটে গেছে এবং রক্ত ঝরছে তখনও। বেশ বলে, বিশ্রাম করো, বিশ্রাম করো সোনা। হাত দিয়ে আমি তার গরম শরীর আর স্তনযুগল চেপে ধরি। প্রাণের পরশ পাবার জন্য মরিয়া হয়ে উঠি। জীবনের অনুভূতি লাভের জন্য বেশকে সজোরে আঁকড়ে ধরি। আর এইভাবেই ঘুমিয়ে পড়ি। কিন্তু স্বপ্নের ঘোরে ঘুম ভেঙে যায়।
তন্দ্রার ঘরে বলে উঠি, ক্লার্ক আমায় শাপ দিয়েছে, সে মরতে চলেছে। না না না, তোমাকে তাড়াতেই হবে, সে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে। বেশ ভয়ে আর্তনাদ করে ওঠে। অমন ভয়ার্ত চিৎকার আমি জীবনে শুনিনি। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কানে কানে বলি, ও কিছু নয়, স্বপ্ন দেখছিলাম। কিন্তু তার ঘুম টুটে যায়। বেশ বুঝতে পারি যে শীতের রাতের ভয়ে এবং আমাকে ছেড়ে যাবার শঙ্কায় আকুল হয়ে পড়েছে সে। তবু আমরা বেঁচে থাকি। দিন যায়, দিনের পর দিন চলে যায়, দিবারাত্র মিশে এক কুৎসিত একঘেয়েমি সৃষ্টি করে। তবু অনুভূতিহীনভাবে প্রাণে বেঁচে থাকি। এই সময় এক অদ্ভুত জিনিস টের পাই। মানুষের শক্তি সম্পর্কে নতুন অভিজ্ঞতা জন্মায়। মনে হয় স্তরে স্তরে সাজানো মানুষের জীবনী শক্তির একটার পর একটা স্তর যদি কেড়ে নেওয়া যায়, এমনকি সবকটি স্তর সরিয়ে নিলেও যেন তলা থেকে নতুন সঞ্জীবনী শক্তি উদয় হয়ে জীবন বাঁচিয়ে রাখে। তাই বেঁচে আছি আমরা। কতদিন চলে যায় মনে নেই। দিনকাল সময়ের কোনো বোধ নেই। আমাদের আস্তানায় এক নতুন সঙ্গী আসে। তার নাম মেয়ার স্মিথ। এককালে ফিলাডেলফিয়ার হোটেলওয়ালা ছিল। ইহুদিটি অসুস্থ। মস ফুলারের কথা মনে পড়ে। ইহুদিটিও তারই মতো অনবরত খক খক করে কাশে। এলি বলে, ঠান্ডা লেগে হয়েছে, ঠান্ডা লেগে ফুসফুস জমে গেছে। ওই যে সাইবেরিয়া না কি বলেছে, হয়তো সেইখানেই লেগেছে। ফুসফুস একবার জমে গেলে আর কোনোদিন তা সারে না। ওর খক খক করে কাশের শব্দ ভুলে থাকবার জন্য আমরা জটলা করে বসি। ইহুদিটির দিকে চেয়ে বাঙ্কের ওপর তার অস্থিসার খাঁচার দিকে তাকালে আপনা থেকেই এমন বিচ্ছিরি কথা মনে জাগে যা আমরা কেউই ভাবতে চাই না। খ্রিস্টও ইহুদি ছিলেন, জেকব বলে। কথাটা জেকবের মুখে অদ্ভুত শোনায়। ইহুদিটির নাম আরন লেভি। তার সঙ্গে সবাই সদয় ব্যবহার করি। আমাদের নিজেদের কথা আলাদা। আমরা সবাই এই দেশে জল হাওয়ার মানুষ। কিন্তু ইহুদিটি এসেছে দূর দূরান্ত থেকে। এই দূরত্বের ব্যবধান আমাদের দূরে সরিয়ে রাখে। একান্ত নিঃসঙ্গ সে। তার নিঃসঙ্গতা আমাদের ব্যথা দেয়। ঘুমের ঘোরে সে এমন ভাষায় কথা বলে যার এক বর্ণও আমরা বুঝি না। স্মিথ এখানে আসবার দুদিন বাদই টের পায় যে লেভি ইহুদি। বলে, খুনি ইহুদিদের সঙ্গে কিছুতেই আমি এক ঘরে থাকব না। যে খানকির বাচ্চারা খ্রিস্টকে খুন করেছে, কিছুতেই তাদের সঙ্গে থাকব না। জেকব তার গলা টিপে প্রায় মেরে ফেলবার উপক্রম করে। টেনে আমরা তাকে সরিয়ে দিই। এরপর 7 দিন পর্যন্ত স্মিথের গলায় জেকবের আঙুলের দাগ দেখা গেছে। জেকব আমাদের ছেড়ে দেবার অনুরোধ জানায়। বলে, ওকে খুন করলে কোনো পাপ হবে না। ওর চাইতে অনেক ভালো ভালো লোককে মরতে দেখেছি। স্মিথ ভড়কে যায়। লাফ মেরে বন্দুক রাখার তাকের কাছে গিয়ে বন্দুক হাতে করে সে জেকবের দিকে রুখে এগোয়। তার স্বরে বলে, খুন করব তোকে, সরে যাও তোমরা। গায়ে হাত দিয়েছে যখন, তখন ও রক্ষা নেই। এলি এগিয়ে গিয়ে তার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। এক মোচড় দিতেই সে ছেড়ে দেয়। এলি শান্তভাবে বলে, ভারী বদমেজাজি ছোট লোক তো তুমি। স্মিথ হামাগুড়ি দিয়ে তার বাঙ্কে যায় এবং বাকি রাতটা চুপ করে শুয়ে থাকে। তার উপর করুণা হয়। ঘৃণা করবার অতীত অবস্থায় চলে গেছি আমরা। শতক্ষে দেখছি জেকবের, আমার, স্মিথের আর হেনরি লেনের মাথা বিগড়ে যাচ্ছে। এলি মারা গেলে কি যে হবে ভেবে আমার দারুণ শঙ্কা হয়। একদিন সত্যি সত্যি আমি তাকে না মরতে অনুরোধ করি, নানাভাবে কাকুতি জানাই। এলি হাসে। আমাদের মধ্যে একমাত্র সেই এখনো হাসতে পারে। তারপর আমরা খানিকটা গল্প স্বল্প করি। বেশ গুটিসুটি মেরে আমার পাশে এগিয়ে আসে, হাত দিয়ে ধরে থাকে আমাকে। সবসময় সে আমাকে আঁকড়ে থাকতে চায়। ওরা বলে, যখন আমি বাইরে পাহারা দিতে যাই, ভয়ে সে ছটফট করে। একবার বাইরে গেলে আর যদি ফিরে না আসি আমি। একদিন আমায় বলে, হালেম, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? কেন? আরও অনেকে রয়েছে তো। না, আর কাউকে চাই না, সে বলে। আমার পাশে উঠে বসে বেশ। ব্রিটিশদের আক্রমণ আর তার প্রতিবন্ধকতা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। কেন্টন ছাড়া আর সবাই আছে এখানে, সে পাহারায় গেছে। আর আক্রমণ হবে না, আমি বলি। লড়াই খতম হয়ে গেছে। 2 মাসের মধ্যে পল্টন উধাও হয়ে যাবে। কেন ব্রিটিশরা আক্রমণ করবে বলো? তুমি ভুল করছো আলেন, এলি বলে। গ্রিন বলে,
শুনছি ছাউনিতে নাকি এখন মাত্র 5,000 সৈন্য আছে। এসব মিথ্যে কথা, জেকব প্রবল প্রতিবাদ করে বলে। তোমার মাথায় ভূত চেপেছে জেকব। এই ছাউনিতে জন অ্যাডামস বা স্যাম অ্যাডামস আছে, টমাস জেফারসন আছে, আছে ডিকিনসন, শেরম্যান, হ্যানকক। নিরাপদে বসে তারা ভুঁড়িতে হাত বুলোচ্ছে। একবার যুদ্ধে জিতি, তারপর ভুঁড়িতে হাত বুলোনো বার করে দেব। সত্যি বলছি, রক্ত ঘাম বার করে ছাড়ব। চার্লি বলে, তোমাদের মাথা খারাপ হয়েছে। ওরা তো রাজা হবে, রাজা জন অ্যাডামস, রাজা স্যাম। অ্যাডামসকে আমি চিনি নে, ব্যাটা 1 নম্বরের কুড়ের বাদশা, জীবনে একদিনও কাজ করে দেখেনি। আমার দোকানে এসে বলতো, চার্লি, বিপ্লব নিয়ে চমৎকার একটা বই লিখেছি, আদর্শের জন্য এটা বিনে পয়সায় ছেপে দাও না চার্লি। কিসের আদর্শ? হ্যানককের আদর্শ তো। ব্যাটা জোচ্চোর জলদস্যু। যদি 10 শিলিং দিয়ে কাগজ কিনতে বলতাম তো রেগেমেগে গালাগাল শুরু করত। হ্যানককের কথা বলছি শোনো, ও ব্যাটা পাকা চোরাকার বাড়ি, বন্ধুবান্ধব নিয়ে বেশ একটা দল পাকিয়েছে। তোমরা দেশগায়ের লোক, এসব ব্যাপার বুঝবে না। সব শালা চোরাকার বাড়ি বদমাইশ। আমরা যদি ব্রিটিশ মাল কিনতে বাধ্য হই, তবে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপ আর ওলন্দাজদের কাছ থেকে চোরাই মাল চালান দেওয়া বন্ধ হয়ে যাবে যে। কিন্তু আমাদের মাল কে কিনছে এখন? ইংল্যান্ড। কাজেই হ্যানকক আর তার বন্ধুবান্ধবরা অ্যাডামসকে সামনে রেখে লড়াই বাঁধিয়ে দিয়েছে। আমিও ভিড়ে পড়লাম। চাঁদপানা মুখের একটি মেয়ে আছে আমার, সে আমার মাথায় একটা মজার গান ঢুকিয়ে দিয়েছে। ইয়াঙ্কি ডুডল গিয়ে সে আমাকে বিদায় দিল। ভারী দুষ্টু মেয়ে, কি জানি এখন হয়তো তারও সঙ্গী জুটে গেছে। হ্যানককের জন্য আমি যুদ্ধ করছি না, জেকব বলে। বন্দুক নিয়ে কি করতে হয় তা আমার জানা আছে। যেসব ব্রিটিশ চোখের সামনে মারা গেছে, হ্যানকক তাদের চাইতে এতটুকুও ভালো নয়। ঠিক আছে, মাথা নেড়ে চার্লি বলে। জেকবের কথায় সে খুশি আর উল্লসিত হয়। কথার মানুষ সে, কথা বলতে সে ভালোবাসে, কথাই তার জীবন। বোস্টনের এই বেটে মুদ্রাকার প্লেটো ভলতেয়ার, ডিফো আর সুইফট পড়েছে। টম পেইনের সঙ্গেও জানাশোনা আছে। জেকবের কথায় সে ভারী খুশি হয়, দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, সেই সঙ্গে পল রিভারিকেও খতম করে দিও। সেও মস্ত বীর হয়ে উঠেছে। আমরা এখানে গর্তে পচে মরছি, আর খবরের কাগজগুলো পল রিভারির বীরত্বে একেবারে পঞ্চমুখ। তার ওই নামকরা ঘোড়ায় চড়ে আসাতেই নাকি বিপ্লব রক্ষা পেয়েছে। দিব্যি গেলে বলতে পারি, হ্যানকক পাক্কা জলদস্যু আর রিভারি ঘুণ ব্যবসায়ী। রিভারি তামা চায়, তোমাদের মতো পাড়াগে চাষা এসব কথার মর্ম বুঝবে না। তামার কারবারে বরাত খুলে যায়, বুঝলে? কিন্তু বিপ্লব না হলে তামা আর গলানো যাবে না। তাই সে তড়িঘড়ি করে ব্রিটিশদের তাড়িয়ে খনিজ পদার্থ গলাবার বাধা নিষেধ বরবাদ করবার জন্য উঠে পড়ে লেগেছে। ব্রিটিশ ও তাদের শুল্ক বিভাগের লোকজনদের হটাও, তাহলেই নিশ্চিন্ত। তাহলেই হ্যানকক সৎ নাগরিক হিসেবে পরিচিত হতে পারে, আর রিভারির ব্যবসায়ের বরাতও খুলে যায়। কিন্তু মনে রেখো, ভারী চালাক ওরা। একবার শুরু করে দিয়ে নিশ্চিন্ত, লড়াই করে মরছ তোমরা। তুমি নিরেট বোকা জেকব, ফোর্স উপত্যকার 1 ফুট নিচে পচে মরছ বটে, কিন্তু জেকব ইগেনের কথা ওরা ভুলেও মুখে আনবে না। জেকব ইগেন সম্পর্কে খবরের কাগজে একটি ছত্রও বেরুবে না। ওরা তারিফ করবে পল রিভারির ঘোড়ায় চড়ার কায়দায়, আর দেবতার সামনে বসাবে স্যাম অ্যাডামসনকে। বুঝলে বোকার দল? নতুন এক দেশ গড়ছি আমরা, গোমরা মুখে জেকব বলে। পশ্চিমে এক বিস্তীর্ণ সম্পদশালী দেশ পড়ে আছে। ইংরেজরা এদেশে থাকলে কোনোদিন সে দেশ আমাদের হবে না। ইংরেজরা যতদিন ইন্ডিয়ানদের লুটতরাজ আর বৃহদায়ের সুযোগ দেবে, ততদিন মোহক বা হ্রদ অঞ্চলে শান্তির আশা নেই। স্বীকার করছি আমি জঙ্গলি মুলুকের চাষা, তোমাদের শহুরে কায়দা কানুন আমার ভালো জানা নেই। তবু আমি হলক করে বলতে পারি চার্লি, এই বিরাট দেশে তোমাদের ওইসব শহর ছোট বিন্দুর মতো। তোমরা বোস্টনের লোকেরা নিজেদের গৌরবের দেমাকেই অস্থির। পশ্চিমের বিরাট অঞ্চল সম্পর্কে কোনো ধারণাই নেই তোমাদের। একসময় এক ফরাসির সঙ্গে আমার পরিচয় হয়। ফাঁদ পেতে জন্তু জানোয়ার ধরাই ছিল তার ব্যবসা। সে একবার পশ্চিম ভ্রমণে বেরোয়। বসন্ত, গ্রীষ্ম, শীত গিয়ে বছর ঘুরে আসে, তবু সে একটানা পশ্চিমমুখো হেঁটে চলে। অস্তগামী সূর্যের দিকে মুখ রেখে দীর্ঘ পথ হেঁটেছে বেচারি। তবু এই বিরাট দেশের শেষ কিনারা পায়নি। মিথ্যাচার আর প্রবঞ্চনায় ভরা
গোটা ইউরোপের থেকে অনেক বিরাট এ দেশ। বোস্টনওয়ালারা এই ভুলই করছে। তারা ভাবে তাদের জন্যই লড়ছি আমরা। এই বিরাট দেশ সম্পর্কে কোনো জ্ঞানই নেই তাদের। এই দেশকে সত্যি করে জানবার জন্যই লড়ছি আমরা। দুনিয়ার প্রথম থেকে শত শত বছর ধরে মানুষ স্বাধীনভাবে বসবাস করবার মতো একটা দেশের খোঁজ করেছে। ইহুদিটিকে জিজ্ঞাসা করো, তাহলেই বুঝতে পারবে কোনো প্রেরণার মানুষ স্বাধীন হতে চায় বা মৃত্যুবরণ করে। হ্যানকক বা রিভারিকে নোংরা ব্যবসা করতে দাও, কিন্তু এদেশ আমাদের। 2 বছরেই আমরা সাবার হয়ে গেছি। আমি বলি, উপত্যকা অঞ্চল তছনছ হয়ে গেছে। শুনলাম একটা ঘরও নাকি আর খাড়া নেই। এরপর আমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করি। সবার মুখে অর্থহীন মুখ আকুলতা ফুটে ওঠে। এমনকি চার্লিও বোস্টন শহরের আরামের জন্য আকুল হয়। সকলেই এলির পায়ের দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয়। দরজা খুলে না যাওয়া অবধি আমরা চুপ করে থাকি। ডাক্তার ঘরে ঢোকে। তার গায়ে গ্রেট কোট, মাথায় পশমি টুপি। দরজায় দাঁড়িয়ে সে পা ঠোকে এবং আগুনের ধোঁয়ার মধ্য দিয়ে আমাদের দিকে উঁকি মারে। সেদিন হাসপাতালে যাওয়ার পরে তার সঙ্গে আর দেখা হয়নি। প্রথমে আমি তাকে চিনতে পারিনি। প্রত্যেকেই তার দিকে চেয়ে থাকে একদৃষ্টে। হাসপাতালের ডাক্তার, এলি বলে। উহ, একদম হাওয়া নেই, ডাক্তার বলে। আরে জানোয়ারগুলো পর্যন্ত পরিষ্কার হাওয়া খোঁজে। কি বিচ্ছিরি ভ্যাপসা গন্ধ। এটা নিয়ে এরকম 5টা গর্তে ঢুকলাম। এই যে ইহুদিও আছে দেখছি। চটপট করে সে ভেতরে ঢুকে হেঁটে এগোয়। তারপর ঘরের মাঝখানে দাঁড়িয়ে একে একে আমাদের সবার মুখ লক্ষ্য করে। শঙ্কিত দৃষ্টিতে মেয়েরা তার দিকে তাকায়। ইহুদিটির মুখে ম্লান হাসি দেখা দেয়, কিন্তু জেকবের মুখ ক্ষুব্ধ। ক্ষুব্ধ মুখ জানোয়ারের দল যত, ডাক্তার বলে। দান্তের মতো আমায় যদি কবিতায় নরকের মহান চিত্র আঁকতে হতো তো আমি এখানে আসতাম। নরকে ভয়ের বালাই নেই। মাঝে মাঝে তোমাদের কথা ভেবে আমার হিংসে হয় বন্ধুগণ। সবকিছুই তোমরা জেনেছ, সবকিছুর তলা অবধি দেখেছ, কিন্তু তোমরা একেবারে জানোয়ার হয়ে গেছ। মুখ সামলে কথা বলবে, জেকব ধমকে ওঠে। একেবারে খাঁটি জানোয়ার। তোমার ওই দাড়ির ফাঁকে মুখে যতটা দেখা যায় তার মধ্যে যে খুনির ভাব ফুটে বেরোচ্ছে বন্ধু। এ নরক আমাদের, বেরিয়ে যাও এখান থেকে, খেকিয়ে ওঠে জেকব। জেকব, মাথা গরম করো না, ওকে থাকতে দাও, বিরক্তভাবে এলি বলে। কিন্তু কেন এখানে এলাম মনে পড়ছে না তো, ডাক্তার বলে। হয়তো ইহুদি বন্ধুর সঙ্গে দুটো কথা বলতে এসেছি। ও ভিন্ন জগতের লোক। যা কাশি হয়েছে তাতে খুব তাড়াতাড়ি পাড়ি দিতে পারবে। সঙ্গীকে আমার ওখানে দিতে গিয়েই এই দশা হয়েছে নাকি? আমাদের ঘৃণা ও দুরন্ত ক্রোধ সে নিজের চোখে দেখতে পায়। তবু সে অকুতোভয়। মনে হয় ভয় যে কি তা সে জানেই না। আবার এও হতে পারে ভয় করবার মতো বোধশক্তিও হয়তো তার ভোঁতা হয়ে গেছে। আমাদের দিকে চেয়ে মুচকি হাসে লোকটি। লোকটা মারা গেছে, সে বলে ওঠে। এই খবরটা দেবার জন্যই এই শীতে মাইলটাক পথ হেঁটে এসেছি। অনেকের জন্যই এতটা করি না। ক্লার্ক মারা গেছে? জেকব জিজ্ঞাসা করে। কথাটা তার বিশ্বাস হয় না। আপনি ওকে মেরেছেন? আমি চেঁচিয়ে উঠি। আপনিই খুন করেছেন ওকে? হ্যাঁ ঠিকই, তবে আমি একা নই। ভগবান আর আমি দুজনে মিলে। তোমাদের মতো নোংরা ছিচকাদুনে ভিখারিদের কথা ভাবতেও আমার ঘেন্না হয়। ওই যে ইহুদিটিকে দেখছো, ও আর আমি শুধু সভ্য। ওর দাড়িটা যদি ঠিক করে ছেটে দিত, ওকে অবিকল খ্রিস্ট বানিয়ে দিতে পারি। আরেকটা রেমব্রান্টের সেই ছবির মতো। লেভির কাছে এগিয়ে গিয়ে সে নিউ ইয়র্কের ওলন্দাজি ভাষায় কথা বলতে থাকে। কি গো ইহুদি দোস্ত, বেশ জম্পেশ কাশ বানিয়েছ তো। ইহুদিটি তার দিকে চেয়ে মৃদু হাসে। ডাক্তার হাসিটা লক্ষ্য করে এবং সহজেই তার অর্থ ধরতে পারে। কিন্তু এই গভীর উপলব্ধি ডাক্তার হালকাভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি আপনি আর আমি জানি, লেভি বলে। আমরা দুজনেই মানুষ মরতে দেখেছি। কি, কোনো ভয় করছে না তো? ডাক্তার খোলাখুলি জানতে চায়। খুলে বলো ইহুদি দোস্ত আমার, বলো তুমি ভরকাওনি তো? চশমা খুলে সে সযত্নে মুছে নেয়। আবার চোখে পড়ে। তারপর আবার হাতের দস্তানা খুলে ফেলে। আবার সে পিড়াপিড়ি করে। বলো, তুমি তাহলে মৃত্যু ভয় জয় করেছ? চুপ করে কান পেতে আমি ওদের কথাবার্তা শুনে যাই। কোনো মতেই আমি ইহুদিটির মুখ থেকে চোখ সরাতে পারি না। আমার মনে পড়ছে ক্লার্ক ভ্যান্ডিয়ারের কথা।
এককালে ধর্মপ্রচারক ছিল, আজ আর সে বেঁচে নেই। কিন্তু মৃত্যু তো আমাদের কাছে এখন অজানা নয়। মৃত্যু দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তবে নিজের মৃত্যু, জেকব সব শুনছে। ক্লার্কের মৃত্যুর কথা শুনে দুঃখে তার মুখ কালো হয়ে গেছে। তবুও সে কান পেতে আছে। বেশ দুহাতে জাপটে ধরেছে আমাকে। আপনা থেকে আমি হাত দিয়ে তার কান চেপে ধরি। এসব কথা তাকে শুনতে দিতে চাই না। মৃত্যু ভয় বলে তাহলে কিছু আছে নাকি? ডাক্তারকে জিজ্ঞাসা করে লেভি। এ তো প্রাচ্যের দর্শন। জিজ্ঞাসার জবাবে পাল্টা প্রশ্ন। আমি বাঁচতে চেয়েছি, বাঁচতে চাই আমি, ইহুদিটি বলে। অন্তত আগামী বসন্ত ঋতুটা দেখবার বড় স্বাদ ছিল আমার। আজীবন এদেশে আসবার স্বপ্ন দেখেছি। আগামীতে কত সুন্দর হবে এদেশ। হ্যাঁ, এই জায়গা? খেকিয়ে ওঠে ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা। মানুষের কল্পনাতীত সৌন্দর্য আর সমৃদ্ধি ফুটে বেরুবে। বড় মধুময় হবে এদেশ। তুমি আচ্ছা স্বপ্নবিলাসী তো। ডাক্তার হেসে ওঠে হা হা করে। ইহুদিটির কণ্ঠে গভীর ক্ষোভ ফুটে বেরোয়। না, এ অলি কল্পনা নয়। কিন্তু স্বপ্নবিলাস মনে করে আপনি হয়তো ঠাট্টা করতে পারেন। আমি দুঃখিত বন্ধু, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, সংক্ষেপে ডাক্তার বলে। হে ঈশ্বর, সারাদিন ওদের আসা যাওয়া যদি দেখতে! কবর দেবারও কোনো উপায় নেই। না আছে মাটি, না আছে পাথর। কাজেই কাঠের মতো পাঁজা করে এক জায়গায় রাখতে হচ্ছে। সারা দিন এই কাণ্ড চলছে। তুমি নিশ্চয়ই আমাকে মাথায় হাত বুলোতে বলবে না? রক্তমক্ষণ করিয়েও কোনো লাভ নেই এখন। তুমি আর আমি শুধু সভ্য। আমরা এই গাইয়া জানোয়ারদের মতো নই। তোমাদের কাছে মিথ্যে কথা বলবার দরকার হয় না। যে মানুষ হাতড়ে বেড়ায় তাদের সম্পর্কে পোপ, অর্থাৎ একজন ইংরেজ কবি, পোপ যেন কি একটা বলেছেন, ঠিক মনে পড়ছে না। তোমাদের সে অবস্থা কেটে গেছে। তুমি তো মরতে চলেছ। তোমার কাছে মিথ্যা কথা বলে কি লাভ? জেকব হঠাৎ চেঁচিয়ে ওঠে। ভগবানের দোহাই, এখন থামো। গভীর ক্ষোভে আর উত্তেজনায় ডাক্তার বিরস মুখে ফিরে দাঁড়ায়। আধবোঝা চোখে গভীর চিন্তায় ডুবে যায় ইহুদিটি। ফিক করে একবার হাসে ডাক্তার, তারপর কোট গায়ে দিয়ে বেরিয়ে পড়ে। হাঁপাতে হাঁপাতে ইহুদিটির কাছে যায় জেকব, কিন্তু মুখে কথা সরে না। চুপ করে দাঁড়িয়ে থাকে সেখানে। স্মিথ বলে, ব্যাটার গায়ে রামের গন্ধ ঘুরঘুর করছে। সপ্তাহ পর সপ্তাহ এক ফোঁটা মদ আমাদের মুখে পড়ছে না, কিন্তু ওদের তো শালা বেশ জুটছে। চুপ করে বসে থাকি আমরা। বাইরে নিস্তব্ধ রাত নামে। দরজার ফাঁকে ফাঁকে আলো ঝিলিমিলি ম্লান হয়ে মিলিয়ে যায়। আজকাল দিন বড্ড ছোট। কেন্টনের জন্য অপেক্ষা করতে থাকি। প্রত্যাশা করবার আর কিছুই অবশিষ্ট নেই। পাহারা থেকে ফিরে আসবে কেন্টন। তার কাহিনীও মামুলি। সেই দুরন্ত শীত আর অসার পা। যখন সে পা খুলবে, হয়তো দেখা যাবে করে আঙ্গুলটা জন্মের মতো অসাড় হয়ে গেছে। বসে থাকতে থাকতে সহসা পায়ের শব্দ শোনা যায়। কেন্টন দৌড়ে আসছে। দমকা হাওয়ার মতো ঘরে ঢুকে পড়ে সে। সারা গায়ে রক্ত, মুখে রক্ত, হাতে রক্ত, সারা কোটে তাজা রক্তের ছিটে। হাতে একটা রক্তমাখা ছোরা। দাঁড়িয়ে প্রবলভাবে হাঁপাচ্ছে। চোখ দুটো পাগলের মতো উদ্ভ্রান্ত। বলে, দুটা ইয়ামদ্দা সম্বর, মস্ত বড় আর হৃষ্টপুষ্ট হরিণ। আমি তাদের শিঙের শব্দ শুনতে পাই। ফিলাডেলফিয়া রোডের ওপর গুতোগুতি করতে করতে ওদের শিঙে শিঙে আটকে যায়। দুটোকেই মেরেছি। হেনরি উদ্ভ্রান্তের মতো তাকে ধরে ঝাঁকাতে থাকে। আঙ্গুলে রক্ত নিয়ে দেখে চেখে। হরিণ? সত্যি হরিণ। মিছে কথা বলছে। বেসকে বলি, নিশ্চয়ই ও বানিয়ে বলছে। ভগবানের দিব্যি, চটপট চলো, না হলে তোমরা পৌঁছবার আগেই হয়তো বাঘে টেনে নেবে। ছোড়া ঘুরিয়ে কেন্টন বলে। তার চেহারায় এক বিভীষিকাময় হিংস্রতা ফুটে বেরোয়। সঙ্গে সঙ্গে জামা কাপড়ের জন্য হুড়োহুড়ি লেগে যায়। হাতের কাছে যা পাওয়া যায় তাই নিয়েই বেরিয়ে পড়ি আমরা। ভ্যান্ডিয়ার ডাক্তার বা ইহুদিটির কথা তখন কারোই মনে থাকে না। বাইরে বেরিয়েছি, কিন্তু কই শীত লাগছে না তো। এ এক নতুন অভিজ্ঞতা। কেন্টন আগে আগে ছুটতে থাকে, আমরাও দৌড়ই তার পিছু পিছু। তারপর সে নিচে নামে, আমরা থেমে পড়ি। শ্বাস প্রশ্বাসে ধোয়া বেরোয়। দুর্বল নিস্তেজ আমরা। আস্তে আস্তে হেঁটে চলি। মেয়েরাও এসেছে সঙ্গে। আচমকা দু একটা আর্তনাদ করে আমাদের সাথে ছুটছে। বেসের হাত আর আমার মাথা খোলা।
এলি আমাদের হুঁশিয়ার করে দেয়, সবাই আস্তে আস্তে চলো, না হলে ফিরতে পারবে না। পাগলের মতো লাফাচ্ছি, হাসাহাসি করছি আমরা, একই সঙ্গে হাসছি আর কাঁদছি। সহসা হরিণ দুটো নজরে পড়ে, মস্ত বড় দুটো হরিণ পড়ে আছে বরফের ওপর। কেন্টন আঙুল দিয়ে সেদিকে দেখায়। দৌড়ে গিয়ে উন্মত্তের মতো ছোড়া চালাতে থাকে সে, একেবারে বাঁট পর্যন্ত ছোড়াখানা সেধিয়ে দেয়। এইভাবেই দুটোতে গুতোগুতি করছিল, সেই সুযোগে সাবার করেছি। এলি চিৎকার করে ওঠে, কেন্টন, তুমি পাগল হয়ে যাবে, এখনো হরিণের কাছ থেকে সরে এসো বলছি। দৌড়ে গিয়ে খানিকটা রক্ত এনে আমি মুখে দিই। এলি আমার রগে জোরে একটা ঘুষি মারে। আমার চোখ ছলছলিয়ে ওঠে, বেকুবের জন্য মাফ চাই। সবাই মিলে টেনে টেনে হরিণ দুটো নিয়ে আসা হয়। স্ত্রী পুরুষে মিলে অক্লান্ত চেষ্টায় কোনো মতে বরফের উপর দিয়ে টেনে নিয়ে আসি। যে করেই হোক খবরটা রটে যায়। দলে দলে লোক বেরিয়ে আসে পেনসিলভানিয়ানদের পরিখা থেকে। প্রতিটা জন্তুর ওপর কমসে কম 100খানা হাত এসে পড়ে, নেড়েচেড়ে দেখে। পুরুষদের মধ্যে হাসাহাসি আর গানের হুল্লোড় পড়ে যায়। টানতে টানতে হরিণ দুটোকে পাহাড়ের ওপর নিয়ে যাওয়া হয়। কেন্টন শিকার দুটির উপর দাঁড়ায়। পেনসিলভানিয়ার লোকজনদের সরিয়ে রাখবার জন্য আমরা সকলে গোল হয়ে দাঁড়াই। সবাই খাবে? নিশ্চয়ই তোমরা নিজেদের জন্য সবটা রাখবে না? এক টুকরো টাটকা মাংসের অভাবে মরে যাচ্ছি আমরা সবাই। যতটা মাংস আছে তাতে আমাদের সবার হয়ে যাবে। সহসা জেকবের গম্ভীর গলার চেঁচানি শোনা যায়। কেন্টন স্বীকার করেছে, ওকেই বলতে দাও। সবার মুখেই কেন্টনের নাম। ভিড় ঠেলে এগিয়ে এসে মেয়েরা কেন্টনকে জড়িয়ে ধরার চেষ্টা করে। সত্যি কেন্টন বাহাদুর, ভারী চমৎকার শিকারী। চোখ মুখ দেখেই বুঝেছি তোমার দয়ামা আছে কেন্টন। নিশ্চয়ই সবটা নিজে রাখবে না? আমার কাছে রাম আছে, মাংসের বদলে তোমাকে রাম দেব কেন্টন। কেন্টন গম্ভীর হয়ে মর্যাদা বজায় রাখে। হতচ্ছাড়ার মতো শীর্ণ খোঁচা খোঁচা দাড়িওয়ালা চেহারা আর হলদে চুলে রং মাখা থাকলেও সে তার গাম্ভীর্য হারায়নি। হাতের ইশারায় সবাইকে চুপ করতে বলে, তারপর গলা চড়িয়ে বলে, আমরা শুধু একটা পেছনের পা নেব, তাতে নিশ্চয়ই কার আপত্তি হবে না? বাকি সবটা একসঙ্গে রোস্ট করো, চটপট মস্ত একটা আগুন জ্বালাও। জনতা কেন্টনের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে। আলুথালু পাগলির মতো মৃত্যুভীতি মেয়েরা নখ দিয়ে আঁচড়ে আমাদের বেড়া ভেঙে তাকে জড়িয়ে ধরবার জন্য ছুটে যায়। আমরা একখানা পা কেটে নিই। হেনরি টুকরোখানা আস্তানায় নিয়ে যায়। আগুন জ্বালাবার জন্য তখন কাঠ সংগ্রহ করা হয়। এক মুহূর্তে সবার অবসাদ ঘুচে যায়। ক্রমে ক্রমে কাঠের পাঁজা তৈরি হয়। পরিখার চাল আর গাছের সঙ্গে একখানা কাঠ টাঙিয়ে মাংস ঝলসাবার শিক বানানো হয়। চটপট হরিণ দুটো ছাল ছাড়ানো হয়। নাড়িভুড়ি খুলে আলাদা করে রাখা হয়। ওগুলো পরে আলাদা করে ঝলসানো হবে। আগুনের পাশে একটা গাছে হেলান দিয়ে এক নাগারে রাম টানছে কেন্টন। জমা রাম যাদের কাছে আছে তাদের প্রায় সকলেই দিয়েছে কিছু কিছু। সে কোনো কাজ করছে না, জ্বলন্ত আগুনের পাশে বসে রাম টেনে যাচ্ছে। চোখ লাল, বেশ নেশাও হয়েছে। হরিণ মারার কাহিনীটা তাকে 10-12 বার বলতে হয়েছে। আমাকে কাছে ডেকে বলে, জানো আলেন, পেনসিলভানিয়ানরা কিন্তু খুব খারাপ লোক নয়। তোমার জন্য এই মৌকায় মোটাসোটা খুব সুরত একটা মাগি জোগাড় করেছি। চমৎকার জার্মান বলতে পারে, কোনো রকম আপত্তি কিন্তু শুনব না। আমি হেসে উঠি। মেজাজের অবস্থা এখন হাসবার মতো। রামও মুখে পড়ে খানিকটা। বেশ আমার গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে উৎকণ্ঠা ভরা কণ্ঠে বলে, আলেন, সব রাত আমার সঙ্গে থাকবে বলো? পেনসিলভানিয়ার সুন্দরী জার্মান মেয়ে পেয়ে আমায় ছেড়ে যাবে না তো? যাব না, কোনো মেয়ের জন্যই না, আমি বলি। এবার শিক বিধিয়ে হরিণ দুটোকে ঝলসাবার জন্য প্রস্তুত করা হয়। বেশি উত্তাপ পাবার জন্য আমরা আগুনটা অনেকটা জায়গায় ছড়িয়ে দিই। সবার মুখে হাসি ফোটে। অনেকদিন এমন হাসি হাসতে পারিনি।
পাহাড়ের ওপর অফিসারদের ঘোড়ার খুরের শব্দ শুনেও আমরা হাসাহাসি করতে থাকি। হঠাৎ মুলার ঘোড়ায় চেপে হাজির হয়। লেফটেন্যান্ট কোলবি আর ক্যাপ্টেন ফ্রিস্টোরও আছে তার সঙ্গে। ঘোড়া থেকে নেমে তারা ভিড় ঠেলে আগুনের দিকে এগোয়। এখানে এসব কি হচ্ছে? মুলার জানতে চায়। জেকবই জবাব দেয়, দেখতেই তো পাচ্ছেন, হরিণ রোস্ট করা হচ্ছে। লুটের মাল সব রসদখানায় জমা পড়বে। মাংসটা তুলে নিয়ে যাও কোলবি। জনাবারো লোক নিয়ে এটা রসদখানায় নেবার ব্যবস্থা করো। শালা অফিসারদের পেট ভরাবার জন্য, গর্জে ওঠে জেকব। চুপ কর বেজন্মা ভূত। তবে রে শালা শুয়োর, কেন্টন তার স্বরে বলে। কবে থেকে হরিণ লুঠের মাল হলো? বনের স্বাধীন জন্তু শিকার করেছি। ছোরাখানা দেখিয়ে বলে, দরকার হলে এখন হরিণ মারার চাইতেও ভালো কাজে লাগিয়ে দেব। অফিসারদের কাছে ছোট হাতিয়ার আছে। আমাদের মধ্যে কারো কারো হাতে বন্দুক আছে। সবাই ঘৃণায় উন্মত্ত। ভয়ে মেয়েরা আমাদের গা ঘেঁষে দাঁড়ায়। অফিসারদের চাইতে অফিসার গৃহিণীদের তারা বেশি ঘেন্না করে। কোয়েকারদের পাশাপাশি পাথরে ঘরবাড়িতে কর্তাদের সঙ্গেই বসবাস করছে চমৎকার সাজ পোশাক পরা এই গৃহিণীর দল। ছাউনিতে তারা বেশি আসে না। মাঝে মাঝে অনেকটা দূর থেকে দেখে শুনে কৌতূহল চরিতার্থ করে যায়। আসে যেন মেয়েমদ্দা জানোয়ার দেখতে। আমাদের সঙ্গিনীরা বেদম ঘৃণা করে ওদের। কুৎসিত গালাগালা রঙ্গভঙ্গি করে ওদের দেখলে। একজন চিৎকার করে ওঠে, কেমন করে হরিণ মেরেছিলে বেটাদের একবার দেখিয়ে দাও না কেন্টন। ভালো করে হাতের ছোড়া চালানোটা দেখিয়ে দাও। অফিসারদের সাহস আছে বলতে হবে। আমাদের মধ্যে দাঁড়িয়ে একে একে সবার মুখ লক্ষ্য করে। মুচকি মুখে হাসে মুলার। এলি তাদের দিকে এগিয়ে যায়, শান্তভাবে বলে, খুনকারাবি কাণ্ড ঘটাবার মতো বোকা আপনারা নিশ্চয়ই নন। মোড় ঘুরে গটমট করে আমাদের মধ্য দিয়ে হেঁটে যায় মুলার। আর দুজনও যায় তার পিছু পিছু। আমরা তাদের ঠাট্টা বিদ্রুপ করি। আমার মনে হয় ঘটনাটা ওরা কোনো দিন ভুলবে না। আমাদের পরিচালনা করবার যোগ্যতা ওদের নেই, এলি বলে। আমাদের একদম বোঝেই না। সব বাটা একেবারে নিরেট, আমি বলি। জন ছয়েক মিলে মাংসটা আগুনের দিকে ঘুরিয়ে দিচ্ছে। আস্তে আস্তে ঝলসে রোস্ট হচ্ছে। ফোটা ফোটা চর্বি ঝরে আগুনের মধ্যে নীল হলদে শিখা সৃষ্টি করে। আজ সেদ্ধ কাঁচা অবস্থাতেই আমরা মাংস কেটে নিতে শুরু করি, আর সঙ্গে সঙ্গে হাভাতের মতো গরম অবস্থাতেই মুখে পুড়ে দিই। বিপ্লবের হাসি খুশি ছেলের দল নামে বোস্টনের একটা গানের প্যারোডি গাইতে শুরু করে চার্লি গ্রিন। আমরাও যোগ দিই। গানটা ভারী ভালো লাগে। আমরাও গাইতে শুরু করি, আয়রে বিপ্লবে মাতোয়ারা নজওয়ানের দল, আয়রে সবে মন প্রাণ এক করে। সহজে ভীত হবার মতো পাত্র শত্রুরা নয়, তবু আমাদের চরম আত্মত্যাগের বোকামি চমকে দেয় ওদের। আমাদের এই শূন্য পেট, সমস্ত কষ্টকে আজ করতে হবে বশ। এই তো তার সঠিক সময় বয়ে যায়, না হলে আর কোনোদিনই আসবে না সুসময়ে। আমাদের এই আদর্শ সার্থক হয়ে উঠুক সবার জীবনে। ঝরে যাক পুড়ে যাক সব পয়মাল জঞ্জাল। গৌরবজ্জ্বল ১ আগস্ট গানের সুরে আমরা গানটা গাই। সবাই ঘুরিয়ে ফিরিয়ে একই পদ বারবার গাইতে থাকে। শেষ পর্যন্ত পদগুলো এলোমেলো করে গাইতে গাইতে অর্থহীন হয়ে পড়ে। খালি পেটে মদ খেয়ে মাতাল হয়ে পড়ি। কয়েকজন বেশ অসুস্থ হয়ে পড়ে। শেষে হোঁচট খেতে খেতে আস্তানায় ফিরে আসি। রাত পাহারা দিতে বেরিয়ে পড়ি আমি। গভীর রাত, নিস্তব্ধ নিঝুম। পেনসিলভানিয়ার সৈনিকেরা হুল্লোড় করে ক্লান্ত হয়ে পড়েছে। ঢিবির মতো ছোট ছোট বরফ চাপা আস্তানাগুলো একেবারেই নীরব। শীতের প্রকোপ খানিকটা কমেছে। খাওয়া নেই বললেই চলে। ধীরে ধীরে পায়চারি করছি। মাঝে মাঝে ফিরে আস্তানাগুলোর ওধারে কাছের ফাঁকে আগুনের আভাটির দিকে তাকাই। ওটা আমাদের আস্তানার আগুনের আভা। মনে পড়ে ক্লার্ক ভ্যান্ডিয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কেমন করে বরফ হিমে ইহুদিটির ফুসফুস জমে যায়। কিন্তু এলিয়ার আমি তো এখনো বেঁচে আছি। দুজনেই শক্তিমান। ক্লার্ক মারা গেছে, কবর জোটেনি তার। বেয়োনেট হাতি নিয়ে বরফের মধ্য দিয়ে মাটি অবধি বসিয়ে দিই। পাথরের মতো শক্ত মাটি। হাঁটু ভেঙে বসে মাটি খুঁড়বার চেষ্টা করি। কোনো মতে সামান্য কিছু মাটি উল্টে দিতে পারি। ভয় আমাকে জয় করতেই হবে।
চারিদিকের প্রাকৃতিক শোভার দিকে চেয়ে থাকি, ভাবতে চেষ্টা করি বসন্তকালে কেমন শোভা হবে এই পল্লী প্রকৃতির। ঘুরে ফিরে ইহুদিটির কথা মনে পড়ে। আমেরিকার বসন্ত সে কোনো দিন দেখেনি। এইখানেই আমরা শেষ হব, এই শঙ্কা বারবার মন থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করি। কোনো সাড়া শব্দ নেই। সবাই মরে গেছে নাকি? ভীষণ জোরে চেঁচিয়ে উঠি। করুণ প্রতিধ্বনি তুলে আমারই কণ্ঠস্বর ফিরে আসে। গুলি করতে ইচ্ছা হয়, প্রবল আগ্রহ জাগে, কিন্তু প্রাণপণে নিজেকে প্রতিনিবৃত্ত করি। পাহারাদারিতে এসে একই কারণে কত লোক যে গুলি ছোড়ে, একাকিত্ব নিস্তব্ধতা ভাঙতে চায়। গতকাল এজন্য একটা লোককে চাপকে আত্মরা করা হয়েছে। দূর পাহাড়ের মাথায় চাঁদ ওঠে, হলদে বরফের বাঁকা পাশের মতো ম্লান শীর্ণ চাঁদ। জ্যোৎস্নার জাদুস্পর্শে বন জঙ্গল সব মিলিয়ে সৌন্দর্যের মায়াপুরী সৃষ্টি হয়। ক্রমে চাঁদ ওপরে ওঠে, তখন তার রূপ উজ্জ্বল হাসি ভরা রূপসী আটখানা মুখের মতো।